আপনারা কি দার্জিলিং এর খুব কাছেই অফবিট গ্রামের সন্ধান করছেন? আপনারা যদি চা বাগানের মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশে দুদিন কাটাতে চান, তাহলে আপনাদের এই গ্রামটিতে একবার আসতেই হবে। আকাশ পরিষ্কার থাকলে এই গ্রাম থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার চাক্ষুষ উপলব্ধিও করতে পারবেন। এই গ্রামের একমাত্র হোমস্টেটি খুব সুন্দর করে সাজানো। এই গ্রামটিতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং একদিনের খরচ কত, এই সমস্ত তথ্য থাকছে আজকের এই পর্বটিতে। তবে আপনারা যদি শেয়ার গাড়ি করে এই হোমস্টেতে আসতে চান, তাহলে কোন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন সেই দিকটিও আপনাদের সামনে তুলে ধরব। দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়, জঙ্গল এবং চা বাগান দিয়ে ঘেরা ছবির মতন সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হলো ভাটুক ভাড়। এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই দার্জিলিং থেকে একবেলার জন্য ঘুরেও আসতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য পরিলক্ষিত হয়। এই গ্রাম থেকে আপনারা চাইলে রোপওয়েতে চেপে প্রাকৃতিক স্বাদ উপভোগ করতে করতে অনায়াসে দার্জিলিংয়েও পৌঁছে যেতে পারেন। এবারে আসি ভাটুকবারে আসবেন কিভাবে। শিলিগুড়ি থেকে ভাটুকবার যাবার প্রধান রাস্তাটি ভায়া কার্শিয়ং, ঘুম এবং দার্জিলিং হয়ে। শিলিগুড়ি থেকে কার্শিয়ং এবং দার্জিলিং হয়ে ভাটুকবারের দূরত্ব মাত্র 72 কিলোমিটার। সময় লাগে কম বেশি 3 থেকে 4 ঘন্টার মতন। শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে ভাড়া পড়ে 4000 থেকে 5000 টাকার মতন। এছাড়া আপনারা যদি কম খরচে ভাটুকবার যেতে চান, তাহলে আপনাদের শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে প্রথমে আসতে হবে দার্জিলিংয়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া পড়ে 250 টাকা করে। এই দার্জিলিং থেকে আপনাদের গাড়ি রিজার্ভ করতে হবে। দার্জিলিং থেকে ভাটুকবারের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। দার্জিলিং থেকে আপনাদের গাড়ি রিজার্ভ করতে খরচ পড়বে 1000 থেকে 1500 টাকার মতন। এছাড়া আপনারা চাইলে দার্জিলিংয়ের চকবাজার থেকে বিজনবাড়িগামী শেয়ার গাড়ি করেও এই ভাটুকবারে আসতে পারেন। 11ই মে 2024 আমরা একদিনের জন্য ভাটুকবারে গিয়েছিলাম। আমরা সেই দিন মিম থেকে ভাটুকবারে গিয়েছিলাম। মিমে আমরা কিভাবে ঘুরেছিলাম তার একটি পর্ব আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়েছে। উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে রাখলাম। আমরা সেই দিন মিম থেকে একটি গাড়ি রিজার্ভ করে প্রথমে এসেছিলাম সুকিয়া বাজারে। এখন বাজে ঘড়িতে 11টা বেজে 55 মিনিট, আর আমরা দাঁড়িয়ে আছি সুকিয়া পুকুরের এই যে স্ট্যান্ডটি রয়েছে, স্ট্যান্ডটিতে। এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দার্জিলিং যাওয়ার গাড়ি। এখান থেকে কিন্তু শেয়ারে গাড়ি পেয়ে যাবেন। আর আমরা এই গাড়িটি নিয়ে এখন দার্জিলিং এর দিকে যাচ্ছি। যেহেতু ভাটুকবার যেতে হলে প্রথমে দার্জিলিং হয়েই যেতে হয়, তাই আমরা সুকিয়া বাজার থেকে একটি টাটা সুমো বুক করেছিলাম 700 টাকার বিনিময়ে, যেই গাড়ি আমাদের দার্জিলিংয়ে পৌঁছে দেবে। আপনারা চাইলে সুকিয়া থেকে 70 টাকার বিনিময়ে শেয়ার গাড়ি করে দার্জিলিংয়ে পৌঁছাতে পারেন। সোজা রাস্তাটি বরাবর চলে গেলে আপনারা পৌঁছে যাবেন জোরবাংলো, কার্শিয়ং এবং শিলিগুড়ি। আর আমরা এখন বাঁ দিকে রাস্তা ধরে দার্জিলিংয়ের পথে এগিয়ে চলেছি।
আর আমাদের বাদিকে বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ৭,৪০০ ফিট উচ্চতায় অবস্থিত। এটি কিন্তু ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। সুখিয়া থেকে ভাটুকবার যাওয়ার পথে এখন আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। আমরা এখন দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আমরা এখন দার্জিলিংয়ের বিখ্যাত চকবাজারের উপর দিয়ে যাচ্ছি। এই চকবাজার থেকেই আপনারা কিন্তু ভাটুকবার যাওয়ার রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। এটি হলো দার্জিলিংয়ের সিংমারি এলাকা। এই সিংমারি থেকেই বাঁ দিক দিয়ে একটি রাস্তা নিচের দিকে নেমে গেছে। সেই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাব ভাটুকবারের দিকে। চা বাগানের মধ্যে দিয়ে কালো পিচের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। সুখিয়া থেকে ভাটুকবার পর্যন্ত গাড়ি রিজার্ভ করতে আমাদের খরচ পড়েছিল ২,৩০০ টাকা। গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম শ্রী দুয়ারিকা টি ফ্যাক্টরির সামনে। এখান থেকে বাঁ দিক দিয়ে রাস্তাটি চলে গেছে ভাটুকবার গ্রামের দিকে। আপনারা যদি দার্জিলিং থেকে বিজনবাড়িগামী শেয়ার গাড়ি করে ভাটুকবারে আসতে চান তাহলে আপনাদেরকে শ্রী দ্বারকা টি ফ্যাক্টরিটির সামনে নামতে হবে, কারণ হোমস্টে পর্যন্ত কিন্তু শেয়ার গাড়ি যায় না। আপনাদের টি ফ্যাক্টরি থেকে 1 কিলোমিটার পথ হেঁটে হোমস্টেতে পৌঁছাতে হবে। সময় দুপুর 1:45। আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। এটি হলো এই গ্রামের প্রথম এবং একমাত্র হোমস্টে। ঘরে ঢুকেই দেখুন সামনে একটি বেড রয়েছে, সেটা সিঙ্গেল, একজন মানুষ থাকতে পারবে। এখানে একটি সুন্দর স্নেক প্ল্যান্ট রয়েছে, আর এখানে দেখুন একটি কাচের একটা টেবিল রয়েছে। আচ্ছা, এইবার আমি এই দিকটাতে ঘুরিয়ে দেখি। এই দিকটাতে দেখুন এখানে আরেকটি ডবল বেডের খাট রয়েছে, যেখানে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ থাকতে পারবেন। এবার আমি এই দিকটা ঘুরিয়ে দেখি। বসার জন্য একটি বেতের একটি চেয়ার দিয়েছে, যেখানে আমরা জিনিসপত্র রেখেছি। আচ্ছা, এখানে একটি টিভি রয়েছে, মোস্ট প্রবাবলি। ইয়েস, দেখুন এখানে একটি টিভি রয়েছে। আমরা টিভি দেখি না, তো আমাদের দরকার নেই। আচ্ছা, এখানে ফ্যান দিয়েছে, আমি জানি না কেন ফ্যান দিয়েছে, ফ্যান লাগবে কিনা। আর ওই সাইডে দেখুন এখানে একটি টেবিল দিয়েছে। আর যদি বলেন, খাটটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট এবং খুব পরিষ্কার। এখানে একজন প্রাপ্তবয়স্ক শুতে পারবে, বা বাচ্চা নিয়ে যদি আসেন একজন বাচ্চাও শুতে পারবে। আর এই একটি টাওয়েল দিয়েছে। আর এখানে দেখুন একটি আয়নাও রয়েছে। আচ্ছা, এবার আমি বাথরুমে আসছি। বাথরুমে দেখুন এখানে স্লিপার রয়েছে। আচ্ছা, এখানে দেখুন একটি আয়না রয়েছে, এখানে কল, হ্যান্ড ওয়াশ, এখানে দেখুন একটি সাবান দিয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, ওই যে গিজার রয়েছে, আর কোমরটা
ওইখানটাতে রয়েছে। আবার এখানে একটি টয়লেট পেপারও রয়েছে। আর বাইরের পরিবেশটা দেখুন, বাইরে বেরালে এখানে একটি বসার জায়গা। আর এখানে তো প্রচুর ফুল গাছ, এই যে ফুল গাছের অলরেডি ফুলের ফটো তোলা শুরু করে দিয়েছে। আর এই যে সামনে গেট, আর এখান থেকে ঢুকতে হবে। ছবির মতন সাজানো গোছানো মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত আমাদের হোমস্টেটি। হোমস্টেটির চারিপাশ অজস্র গাছপালা এবং ফুল দ্বারা সুসজ্জিত ছিল। প্রতিটি গাছের গায়ে নামও লেখা ছিল। এখানে গেস্টদের জন্য যে বসার জায়গাটি রয়েছে সেটি অত্যন্ত সুন্দর। এখানে বসে আপনারা ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সও উপভোগ করতে পারেন। এটি প্যাশন ফ্রুটের গাছ। আগস্ট থেকে সেপ্টেম্বর নাগাদ এই ফলগুলি পেকে যায়। আপনারা চাইলে এই ফলগুলির স্বাদও নিতে পারেন। ঘড়িতে সময় দুপুর 2:30। এটি উনাদের কিচেন কাম ডাইনিং রুম। এইখানেই আমাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে দিয়েছিলেন। আমাদের আজকের মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল ডাল, বেগুনের কারি, চিকেন কারি, পাঁপড়, টমেটো এবং পেঁয়াজের চাটনি এবং সালাড। বিকালের দিকে আমরা বেরিয়েছিলাম গ্রামটি ঘুরে দেখার জন্য। সবুজে ঘেরা চা বাগান আর মনোরম কোলাহলমুক্ত পরিবেশকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এখানকার প্রতিটি বাড়ির সামনেই খুব সুন্দর ফুলের গাছ দ্বারা সুসজ্জিত রয়েছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে গ্রামেরই ছোট্ট একটি মনেস্ট্রির সামনে পৌঁছালাম। কিন্তু দুর্ভাগ্যজনক মনেস্ট্রিটি বন্ধ থাকায় আমরা বাইরে থেকেই দর্শন করেছিলাম। সন্ধ্যা হয়ে যাবার দরুন আমরা পুনরায় আমাদের হোমস্টেতে ফিরে এলাম। সন্ধ্যা হতে না হতেই রং বেরঙের আলোকসজ্জায় সজ্জিত হলো আমাদের হোমস্টেটি। এরপর আমাদের সামনে হাজির হলো ইভিনিং স্ন্যাক্স। স্ন্যাক্সে ছিল গরমাগরম ভেজ পকোড়া এবং দার্জিলিং টি। আমরা এখানে বসেই চায়ের স্বাদ নিতে নিতে বেশ কিছুক্ষণ আড্ডা এবং গল্পে একান্তে সময় কাটালাম। ঘড়িতে সময় রাত 9:15। আজকের নৈশভোজে ছিল ডিমের কারি, আলু এবং বিনসের তরকারি, বাঁশের আচার এবং গরম রুটি। সকালে আবারও গ্রামটি ঘুরে দেখতে বেরিয়েছিলাম। একটি রাস্তা গ্রামের নিচের দিক বরাবর মন্দিরের দিকে চলে গেছে। সেই রাস্তা বরাবর আমরা মন্দিরের দিকে এগিয়ে চললাম। নিস্তব্ধ পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দিরটি। পাহাড়ের ঢাল বরাবর সবুজে মোড়া শামিয়ানা বিছানো
চা বাগান দেখতে পাবেন আপনারা। রাতে বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাটি বেশ কাদা হয়েছিল। তাছাড়া আকাশে মেঘ থাকার কারণে আমরা আর বেশি দূর যেতে পারিনি। বৃষ্টি হওয়ার পর পাহাড় যেন অন্য রূপে ধরা দিয়েছিল আমাদের কাছে। পেজো তুলোর মতো মেঘ জমে আছে পাহাড়ের ঢালে। মেঘেদের খেলা দেখতে দেখতেই হঠাৎ বৃষ্টি নেমে এলো। ঘড়িতে সময় সকাল 9:15। আজকের প্রাতরাশে আমাদের দেওয়া হলো দার্জিলিং টি, আলুর তরকারি, রুটি এবং বয়েলড এগ। হোমস্টের সকলের আপ্যায়ন এবং আতিথেয়তা আমাদের নজর কেড়েছিল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ওনারা যেন আমাদের পরিবারেরই অংশ। এবার আমরা রওনা দিলাম জামুনি ঘুরে দেখার জন্য। গাড়ি আমাদের আগে থেকেই বলা ছিল। হোমস্টের মালিক ভাস্করজি তার নিজের গাড়ি করেই আমাদেরকে আজকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে বৃষ্টিকে সাথে নিয়ে এগিয়ে চললাম আমাদের নতুন গন্তব্যের দিকে। চারিদিকের পাহাড়ে মেঘেদের খেলা আর চা বাগানের প্রাকৃতিক শোভা আমাদের ভ্রমণ যাত্রাকে অন্য মাত্রা প্রদান করেছিল। এখন বাজে সকাল 11:50 আর আমরা এখন দাঁড়িয়ে আছি জামুনিতে। জামুনি বলে একটি জায়গা আছে। এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোটা রঙ্গিত। আর দেখুন জায়গাটা কতটা সুন্দর। টুরিস্ট বলতে গেলে খুবই কম আসে। এখানে একটি ফোয়ারা মতো আছে, আপাতত বন্ধ রয়েছে। আর এখানে দেখুন এই মন্দিরটি, আর নিচ দিয়ে যে নদীটি যাচ্ছে এটি হচ্ছে ছোটা রঙ্গিত। আজকে বৃষ্টি হবার দরুন জলটা এরকম একটু ঘোলাটে টাইপের হয়ে গেছে। আর এখানেও বসার প্রচুর জায়গা রয়েছে। এইগুলি পর্যটন দপ্তরের কটেজ, একদম ছোটা রঙ্গিত নদীর তীরে অবস্থিত। এখন এই কটেজগুলি জিটিএর অন্তর্ভুক্ত, তবে এই কটেজগুলি এখন বন্ধ। এটি হলো জামুনি হ্যাঙ্গিং ব্রিজ। তবে এই বৃষ্টিতে রক্ষণাবেক্ষণের অভাব চোখে পড়ে। যে রাস্তাটি আছে এই রাস্তাটিতে সোজা গিয়ে যদি আপনারা এই যে এই উপর দিয়ে যদি ডান দিকে চলে যান তাহলে আপনারা জোরথাং, সিকিমের জোরথাংয়ে চলে যেতে পারবেন। আর যদি বাঁ দিকে চলে যান তাহলে রিম্বিক, বিজনবাড়ি এই সমস্ত জায়গাগুলোতে আপনারা কিন্তু যেতে পারবেন। সান্দাকফুও যেতে পারবেন এই রাস্তাটা। ভাইয়া বললে এই রাস্তাটা কিন্তু খুব ভালো। এবারে আমাদের গন্তব্য দার্জিলিং। সেই দিন ভাটুকভার থেকে জামুনি লোকাল সাইট সিন করে আমাদের দার্জিলিংয়ে পৌঁছতে খরচ পড়েছিল 1800 টাকা। ভাটুকভারে যদি আপনারা আসেন তাহলে এই যে এটি হচ্ছে এই রোপওয়ে রাস্তা। এই যে দার্জিলিং থেকে যে রোপওয়েটি আসে না, সেটি কিন্তু টুকভার অব্দি আসে। তাহলে দার্জিলিংয়ে আপনারা গেলে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা আপনাদেরকে লাইনে দাঁড়াতে হয়। এখান থেকে কিন্তু একটা বেস্ট অপশান। আমাদের লাগেজগুলি কিন্তু গাড়ির মধ্যেই ছিল। এবার আমাদের গাড়িটি দার্জিলিংয়ের রোপওয়ে কাউন্টারের সামনে আমাদের জন্য ওয়েট করবে। এইদিকে যা দেখতে পাচ্ছেন পুরোটা সবই চায়ের বাগান। লিবং না? আচ্ছা, এখানে এই গ্রামটি বলছে লিবং, আর এই পুরোটাই চায়ের বাগান। টাকভারের রোপওয়ে কাউন্টারটি একদমই ফাঁকা থাকে, তাই আপনারা অতি সহজেই রোপওয়েতে করে আমাদের মতন দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারবেন।
আমরা টুকভার থেকে রোপওয়েতে করে দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রোপওয়েতে আমাদের খরচ পড়েছিল জনপ্রতি 150 টাকা করে। রোপওয়ে থেকে নিচের দিকে তাকালে মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে ক্যানভাসে ছবি এঁকে দিয়েছে। চারিদিকে সবুজের সমাবেশ, সাথে ঝিরিঝিরি বৃষ্টি, এ যেন এক অপার্থিব মায়াময় পরিবেশ তৈরি করেছে। রোপওয়ে থেকে নেমে এবার আমরা গাড়ি স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রাভেলার্স হোমস্টেতে থাকা খাওয়া সহ একদিনে জনপ্রতি আমাদের খরচ পড়েছিল 1800 টাকা করে। এই হোমস্টের বুকিং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। কোনো জায়গায় বুকিং করার পূর্বে ভালো করে যাচাই করে নিয়ে তবেই বুকিং করবেন। আমরা সেই দিন রোপওয়ের গাড়ি স্ট্যান্ড থেকে পুনরায় আমাদের গাড়িতে উঠে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দার্জিলিংয়ে আমাদের একদিনের ঘোরার অভিজ্ঞতা নিয়ে ফিরছি এর পরের পর্বে।